আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আসসালামু আপনি? আলাইকুম স্যার। আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে ভালো আছি। আল্লাহর মেহরবানি ছিল, এই জন্য সুস্থ হয়ে ফিরে আসছি। তো কবিতাকে ইন্টারভিউ গেছিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আমার আসলে কোনো উপসর্গ ছিল না, আল্লাহর রহমতে। আল্লাহ হয়তো আমাকে মাফ করেছে, এই জন্য হয়তো কোনো উপসর্গ ছিল না। আলাদা রুমে আইসোলেশনে ছিলাম, আর ওষুধ আর অন্যান্য যে বাষ্প নেওয়া ঘোরা করা এগুলো করেছি। আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। পরিবারের অন্য সদস্যরাও ভালো আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আর সুস্থ থাকো। আল্লাহর কাছে দোয়া করো, এটা ছাড়া আর কোনো গতি নাই। আমরা যে কেউ যে কোনো সময় আবার অসুস্থ হয়ে যেতে পারি। একবার হলে যে আবার স্যার হবে। হ্যাঁ বলো। এরকম হয়েছিল কেন? এটা হয়েছিল এখন, মানে যে আমাদের বিল্ডিং এ ছিল 6 তলায়, তো 2 জন আক্রান্ত ছিল। হ্যাঁ, তো এখন আমার যে উপসর্গ ছিল সেটা আমার মানে 2 বাজার সময় সকালে আমার প্রচন্ড পেট ব্যথা হয়। এত পেট ব্যথা যে আমি বসতেও পারছি না, শুতেও পারছি না, দাঁড়াতেও পারছি না। তো 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে এরকম চলতে থাকে। তো আমার ছোট বোন আবার রাজশাহী মেডিকেলের ডাক্তার, ওনাকে ফোন দিলাম। তো উনি আবার বললো যে সাপোজিটেড দাও, পায়খানা হলে হয়তো ঠিক হয়ে যাবে। তো সেটা দিয়েও কন্ট্রোলে আসলো না। তারপরে রোজা ভেঙে দিলাম, পানি খেলাম, গ্যাসের ওষুধ খেলাম, মানে নিয়ে দুপুর পর্যন্ত ভালো থাকলো। কিন্তু বিকালের দিকে আবার একই ধরনের ব্যথা দিয়ে আমার ঢাকায় পিজির একজন অধ্যাপক, আমার চাচা শ্বশুর, তো ওনাকে ফোন দিলাম। উনি ওই মেরুনসি ক্লিনিকে বসে। তো ওখানে বললো যে তুমি এখানে চলে আসো। ওখানে গেলাম। ওখানে স্যালাইন, তারপরে স্যালাইনের মাধ্যমে বিভিন্ন ওষুধ দিল। দেওয়ার পরে পরের দিন আমার সকাল 10:30 পায়খানা হলো। এবং যেদিন যাই সেদিন আমার কোভিড টেস্ট স্যাম্পল নিয়ে যাই। তো আমার যে সমস্যা নিয়ে গেছিলাম সেটা আমি সলভ করে আসছি, কিন্তু পরে আমার রিপোর্ট আসে পজিটিভ। তখন চাচা বললো যে বাসায় চলে যাও, আলাদা রুমে থাকো, এবং করোনার যে ট্রিটমেন্ট সেগুলো শুরু করে দাও। প্রেসক্রিপশন অনুযায়ী সেগুলো শুরু করতে থাকলাম। আর বাষ্প নেওয়া, তারপরে গড়গড়া করা, এগুলো কাজ রীতিমতো 3 বেলা চলতে থাকলো। হ্যাঁ, এই নিয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। গতকাল থেকে মোটামুটি সুস্থ। হ্যাঁ, আমি সুস্থই ছিলাম, যেহেতু আমার কোনো করোনার লক্ষণ ছিল না। হ্যাঁ, কিন্তু ওই পেট ব্যথায় আমার প্রথম 2 দিন ছিল। এটাই হলো আমার লক্ষণ। তো এখন কার কিরকম লক্ষণ নিয়ে হাজির হবে কেউ বলতে পারবে না, কারণ এখন বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট চলে এসেছে। হ্যাঁ, এক এক ধরনের ভ্যারিয়েন্ট এক এক ধরনের লক্ষণ নিয়ে হাজির হচ্ছে। তাহলে কোনো কিছুকেই স্যার অবহেলা। ভারতে তো অনেক বাজে অবস্থা। হ্যাঁ, এখন তো ওই অবস্থা আল্লাহ না করুক আমাদের দেশে হয়। আমাদের দেশে হলে ভারতের চাইতেও ভয়াবহ। আল্লাহ আমাদের হয়তো মাফ করছে, এই কারণে হয়তো সেরকম দিচ্ছে না। আমাদেরকে আরো বেশি আল্লাহর দিকে, আমাদের মানে আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে এরকম অবস্থা না হয়। আর স্বাস্থ্যবিধি তো মেনে চলতেই হবে। মানে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আসলে কোনো উপায় নাই। আল্লাহ আমাদের প্রতি আসলে খুবই নাখোশ, বিভিন্ন কারণে নাখোশ, এই কারণে এই ধরনের দুর্যোগ আমাদের দিচ্ছে। তো আমরা সব খারাপ কাজ থেকে বিরত থাকি, ভালো কাজগুলো করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবে, আমাদেরকে হেফাজত করবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করছি আজকে। আমরা আজকে লেকচার হলো সপ্তম অধ্যায়, জীববিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়, অধ্যায়ের নাম নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। আজকের যে টপিকস গুলো হলো সেগুলো হলো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, সাইকাস, নগ্নবীজী উদ্ভিদের একটা সদস্য যার নাম সাইকাস, সাইকাসের বৈশিষ্ট্য পড়বো, সাইকাসের দৈহিক গঠন, সাইকাসের প্রজনন পড়বো। তো প্রথমে সাইকাস বা নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে একটু জেনে নিই। বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় স্পারমাটোফাইটা। যে সকল উদ্ভিদে পরিবহন কলার উৎস আছে এবং বীজ উৎপন্ন হয় তাদেরকে আমরা সবীজ উদ্ভিদ বা স্পারমাটোফাইটা বলবো, বা আমরা বলতে পারি সপুষ্পক উদ্ভিদ। এই গোষ্ঠীকে দুটি উপগোষ্ঠী রয়েছে, একটা হলো ব্যক্তবীজী বা নগ্নবীজী উদ্ভিদ, আরেকটা বলবো গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদ।
তাহলে যে উদ্ভিদে বীজ তৈরি হবে এবং বীজটা থাকবে নগ্ন, বীজের চারপাশে ফলের কোনো আবরণ থাকবে না, তারা হবে নগ্নবীজী। আরেকটা গ্রুপ হবে যাদেরকে বলবো আবৃতবীজী বা এনজিওস্পার্ম, তাদের কি হবে, যে বীজের চারপাশে ফলের আবরণ থাকবে, এই জন্য তারা আবৃতবীজী উদ্ভিদ। আর নগ্নবীজী হলো, স্যার, বলো। স্পার্মোফাইটা আর ফেরেনোগ্যামস কি একই? হ্যাঁ, স্পার্মাটোফাইটা, হ্যাঁ, ফেনোরোগেমিয়া আছে। হ্যাঁ, আমরা ওই যে ক্রিপ্টোগেমিয়া ফেনোরোগেমিয়া পড়েছি না, ওই এটা হলো ফেনোরোগেমিয়া। তো ফেনোরোগেমিয়ারই দুইটা অংশ, একটা জিমনোস্পার্ম আর একটা হলো অ্যাঞ্জিওস্পার্ম। যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় অনুপস্থিত, বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে, তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। এই উদ্ভিদের পৃথিবীতে 83টি গণ এবং 721টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশে 5 প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মায়, যেমন সাইকাস পেকটিনাটা, এটা পাওয়া সহজলভ্য, বেশ কিছু জায়গায় এটা পাওয়া দেখা যায়। পোটোকার্পাস নেরিফোলিয়াস, নিটাম মন্টেনাম, এটা জি এর উচ্চারণ হবে না, নিটাম, নিটাম অবলঙ্গাম, নিটাম ল্যাটিফোলিয়াম। বাংলাদেশে বাগানে লাগানো অবস্থায় সাইকাস রেভলিউটা, সুজা, তারপর অরোক্যারিয়া, পাইনাস ইত্যাদি নগ্নবীজী উদ্ভিদ দেখা যায়। বর্তমানে জীবন্ত নগ্নবীজী উদ্ভিদগুলোকে অর্থাৎ জিমনোস্পার্মকে 4টা বিভাগে ভাগ করা হয়। 4টে বিভাগ হলো গিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, নিটোফাইটা, কনিফেরোফাইটা। এর মধ্যে আমরা সাইকাডোফাইটা পড়তেছি। স্যার, হ্যাঁ, বলো। স্যার এখানে জীবন্ত কেন বলা হয়েছে? বলতেছি, ওটা পরে আসছে। মানে জীবন্ত মানে কি, এই উদ্ভিদগুলো পৃথিবীতে এখনো বেঁচে আছে, এদের অনেক উদ্ভিদ জীবাশ্ম হিসেবে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে এই 4টা বিভাগের অন্তর্গত যে উদ্ভিদগুলো, তারা এখন পৃথিবীতে বেঁচে আছে, এই জন্য তাদেরকে বলা হচ্ছে জীবন্ত নগ্নবীজ। যেমন দেখো, গিঙ্গো বাইলোবা নামক একটি মাত্র প্রজাতি, তার বিভাগের নাম গিঙ্গোফাইটা। এই গিঙ্গোফাইটার একটা মাত্র প্রজাতি পৃথিবীতে বেঁচে আছে, গিঙ্গো বাইলোবা। প্রজাতি একটা, কিন্তু এর গাছ অনেকগুলো। হ্যাঁ, গিঙ্গো বাইলোবা এই প্রজাতি একটা মাত্র প্রজাতি পৃথিবীর বিভিন্ন জায়গায় বেঁচে আছে। বাকি প্রজাতিগুলো একবারই বিলুপ্ত, মানে জীবাশ্ম হয়ে গেছে। জীবাশ্ম মানে তো বোঝো, জীবাশ্ম মানে যে উদ্ভিদগুলো পৃথিবী থেকে একবারে বিলুপ্ত। সেকোইয়া সেমপারভাইরেন্স পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ এবং এটি একটি নগ্নবীজী উদ্ভিদ। এর বিভাগের নাম কনিফেরোফাইটা এবং এর উচ্চতা প্রায় 400 ফুট। আবার নামিবিয়ার মরুভূমিতে এন্ডেমিক ওয়েল উস্ট্রিয়া এর কুঙ্কন দেখতে ফুলের মতো এবং এই উদ্ভিদে মাত্র 2টি পাতা থাকে। তাহলে এন্ডেমিক মানে বোঝো, এন্ডেমিক মানে কেউ যদি বুঝে না থাকো, স্যার। বুঝো? না স্যার। আচ্ছা, তোমরা হয়তো প্রাণী ভৌগোলিক অঞ্চলের নাম শুনে থাকবে, জু জিওগ্রাফিক্যাল রিজিয়ন নাম শুনেছো? তোমাদের চ্যাপ্টার 12তে আছে, হ্যাঁ, পরিবেশ বিস্তার, এগুলো একটা চ্যাপ্টারের নাম। ওখানে প্রাণী ভৌগোলিক অঞ্চল বলে একটা অংশ আছে। তা আমরা বাংলাদেশ, ভারত, এদের একটা অঞ্চল আছে, এই অঞ্চলের নাম অরিয়েন্টাল অঞ্চল। তো এই অরিয়েন্টাল অঞ্চলের পরিবেশে যে উদ্ভিদগুলো আছে প্রাকৃতিকভাবে জন্মায়, তাদেরকে বলা হবে এন্ডেমিক উদ্ভিদ। পৃথিবীর অন্যান্য স্থানেও পাওয়া যেতে পারে, আমেরিকাতেও পাওয়া যেতে পারে। বাংলাদেশের এরকম এন্ডেমিক উদ্ভিদ আমেরিকাতেও পাওয়া যেতে পারে, কারণ সুন্দরী উদ্ভিদ বাংলাদেশে, ভারতে পাওয়া যায়। এটা আমেরিকাতেও তৈরি পাওয়া যেতে পারে, কিন্তু সেটা বাগানে ন্যাচারালি তৈরি হবে না। কিন্তু আমাদের এই অঞ্চলগুলোতে এগুলো প্রাকৃতিকভাবেই পাওয়া যায়। তাহলে কোনো নির্দিষ্ট প্রাণী, তাহলে এন্ডেমিক বলতে একটা অঞ্চল বোঝায়? না, এন্ডেমিক বলতে কোনো নির্দিষ্ট প্রাণী ভৌগোলিক অঞ্চলের পরিবেশে জন্মানো উদ্ভিদ, তাকে আমরা বলবো এন্ডেমিক উদ্ভিদ। ওই ওই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশেই তারা জন্মাবে, ঠিক আছে? এই জন্য এন্ডেমিক। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এরা সুন্দরবনেই শুধু এদের বিচরণ। তাহলে পৃথিবীর অন্যান্য দেশেও পাওয়া যাবে, মনে করি অ্যামাজন জঙ্গল, সেখানে কিন্তু পাওয়া যাবে না। পাওয়া যাবে কোথায়? আমেরিকার কোনো তোমার হলো চিড়িয়াখানায় পাওয়া যেতে পারে, আফ্রিকার কোনো চিড়িয়াখানায় পাওয়া যেতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু প্রাকৃতিকভাবে সে কোনো বনে বা জঙ্গলে পাওয়া যাবে না, সুন্দরবন ছাড়া। এবার ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার এখানে বুঝতে পুঙ্কন বলতে কি বোঝানো হয়েছে?
হ্যাঁ, বলো আরেকবার। স্যার এই যে বলেছে যে পুংকুন দেখতে হচ্ছে ফুলের মতো, এই পুংকুন বলতে কি বোঝায়? আচ্ছা, কোন মানে একটা স্ট্রাকচার, ওটা আমি পরে আসতেছি, ওটার বিস্তারিত আলোচনা পরে আছে। ঠিক আছে স্যার। আমরা এবার আসবো নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। নগ্নবীজ উদ্ভিদ হলো বহু বর্ষজীবী, মানে অনেক বছর বাঁচবে, চিরসবুজ মানে সবুজ থাকবে। এদের স্পোরোফাইট, স্পোরোফাইটের একাধিক সিনোনিম আছে, কেউ কি সিনোনিম গুলো বলতে পারবা? স্পোরোফাইটের সিনোনিম গুলো? জি স্যার, সিনোনিম হ্যাঁ, কি বলতে হবে। ডিপ্লয়েড? ডিপ্লয়েড, ডিপ্লয়েড হয়েছে একটা, আরেকটা রেণুধর। রেণুধর, রেণুধর, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এদের স্পোরোফাইট অসম রেণুপশু, মানে কি স্পোরোফাইট যে স্পোর তৈরি করবে সেগুলো দেখতে ভিন্ন রকম। পুং স্পোর যাকে বলে মাইক্রোস্পোর, আর এটা হলো মেগাস্পোর বা স্ত্রী স্পোর। তাহলে দুটো স্পোর দেখতে ভিন্ন রকম। রেণুপত্র বা স্পোরোফিল, রেণুপত্র বা স্পোরোফিল কাকে বলে কেউ বলতে পারবা? হোয়াট ইজ স্পোরোফিল? স্যার স্পোরোফিল তো আগের চ্যাপ্টারে হ্যাঁ ছিল। আছে, যে পাতায় হচ্ছে স্পোরাঞ্জিয়াম সোরাই উৎপন্ন হয়, ওটা না? হ্যাঁ, একবারে ঠিক হয়েছে। যে পত্রকে বা যে পাতায় স্পোরাঞ্জিয়াম বা সোরাস উৎপন্ন হয়, স্পোরাঞ্জিয়াম বা সোরাস, এক সোরাস বললেই ভালো হয়। যে পাতায় বা পত্রকে সোরাস উৎপন্ন হয় তাকে স্পোরোফিল বলে। আর সোরাসে থাকে হলো স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়ামে থাকবে স্পোর মাতৃকোষ, আর স্পোর মাতৃকোষ হলো ডিপ্লয়েড, তারা মাসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে উৎপন্ন করে স্পোর। স্পোর হলো হ্যাপ্লয়েড। তাহলে রেণুপত্র স্যার রেণুপত্র আর স্পোরোফিল কি এক? একই, বাংলা নাম রেণুপত্র, ইংলিশ নাম স্পোরোফিল। তাহলে রেণুপত্র বা স্পোরোফিল গুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন গঠন করে। আমরা যদি একটা রেণুপত্রের ছবি দেখি তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, রেণুপত্রের ছবি হলো এই যে এটা, এটা হলো সেই রেণুপত্রের ছবি। এটা পুং রেণুপত্র সাইকাসের, এটা হলো স্ত্রী রেণুপত্র। তো এই পুং রেণুপত্রের এই ধরনের একটা গঠন, অনেকগুলো গঠন, এই অনেকগুলো গঠন আমরা এখানে একটা ছবি দেখব। এই যে এটা হলো পুংকোণ বা পুং স্ট্রোবিলাস তৈরি করে। তাহলে পুং রেণুপত্র পুং স্ট্রোবিলাস বা পুংকোণ তৈরি করে। সাইকাসের কাণ্ডের শীর্ষভাগে এই যে পুং স্ট্রোবিলাস বা পুংকোণ তৈরি হয়েছে। আচ্ছা, ওটা আমি পরে আবার আসছি। স্ত্রী রেণুপত্র অর্থাৎ মেগাস্প্রোফিল কোনো গর্ভাশয় তৈরি করে না বা তৈরি হয় না। এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই। পরাগায়ন কালে পরাগরেণু সরাসরি ডিম্বপ্রান্তে পতিত হয়। ডিম্বক মেগাস্প্রোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। গর্ভাশয় না থাকার কারণে এদের কোনো ফল উৎপন্ন হয় না। ফল সৃষ্টি না হবার কারণে এদের বীজ মানে নিষিক্ত ডিম্বক নগ্ন অবস্থায় থাকে। এদের জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না। ব্যতিক্রম একটা উদ্ভিদ নিটাম, তাদের জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকবে এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। নগ্নবীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, ব্যতিক্রম ইফেড্রা, তাদের দ্বিনিষেক ঘটে। আর দ্বিনিষেক না ঘটার কারণে এদের শ্বাসগুলো হবে বা এন্ডোস্পার্ম গুলো হবে হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বেই তৈরি হয়। দ্বিনিষেক কথাটা বোঝো সবাই? 9-10 হয়তো পড়ে আসছে। দুইবার নিষেক হয়? দুইবার নিষেক হয়। আমরা 9-10 পড়ে আসছি যে শুক্রাণু যখন একবার ডিম্বাণুর সাথে, শুক্রাণু আবার যখন গৌণ নিউক্লিয়াসের সাথে মিলন ঘটায় তখন দ্বিনিষেক ঘটে। জি স্যার। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো নগ্নবীজ উদ্ভিদে এরকম দ্বিনিষেক ঘটে না। একমাত্র নগ্নবীজ উদ্ভিদ এফেড্রা, তাদের ক্ষেত্রে ঘটে। এই জন্য এদের গৌণ নিউক্লিয়াস যেহেতু হ্যাপ্লয়েড, এই জন্য এদের গৌণ নিউক্লিয়াস যখন তার শ্বাস কি? শ্বাস, শ্বাস মানে শস্য। যেমন ওই যে আবৃতবীজী উদ্ভিদে তোমরা দেখেছো গৌণ নিউক্লিয়াস শুক্রাণুর সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্য বা এন্ডোস্পার্ম তৈরি করে, সেটাই হলো শ্বাস। তাহলে আবৃতবীজী উদ্ভিদে শস্য ছিল কি ট্রিপ্লয়েড বা এন্ডোস্পার্ম ছিল ট্রিপ্লয়েড। যেহেতু গৌণ নিউক্লিয়াস মানে এন এন, দুইটা গৌণ নিউক্লিয়াস ছিল এন এন, আর শুক্রাণু ছিল এন, এই তিনটা এন মিলে থাইসেন। আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্য বা এন্ডোস্পার্ম হবে ট্রিপ্লয়েড। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিনিষেক হচ্ছে না, মানে গৌণ নিউক্লিয়াস গুলো তোমার এর সাথে মিলিত হবে না, শুক্রাণুর সাথে মিলিত হবে না। এই কারণে গৌণ নিউক্লিয়াস যখন শস্য তৈরি করবে তখন সেটা হয়ে যাবে হ্যাপ্লয়েড।
স্যার নিটামে কি ফ্লোয়েম টিস্যুতে সংযোগকোষ থাকে? হ্যাঁ বলো। নিটাম না, নিটামেও থাকবে না। নিটামে শুধু থাকবে জাইলেম টিস্যুতে ভেসেল কোষ। সকলেই বায়ুপরাগী হয়, মানে বায়ুর মাধ্যমে পরিবাহিত হয়। এদের সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। জীবন চক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। আচ্ছা, অসম আকৃতির যৌনক্রম মানে কি কেউ বলতে পারবা? যৌনক্রম স্যার হেটারোমরফিক। হ্যাঁ, যৌনক্রম কাকে বলে? স্যার ডিপ্লয়েড অবস্থাকে না, যৌনক্রম হ্যাপ্লয়েড অবস্থা এবং হ্যাপ্লয়েড অবস্থা থেকে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড অবস্থায় চক্রিত। আমরা বলতে পারি অবস্থায় কোন জীবের জীবন চক্রে, পর্যায়ক্রমিক আবর্তন। হ্যাঁ, কোন জীবের জীবন চক্রে ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশা অথবা হ্যাপ্লয়েড দশা থেকে ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন। এখন মনে করো যে মানুষের ক্ষেত্রে ধরো, মানুষের যে দেহটা সেটা কি, এটা হ্যাপ্লয়েড অবস্থা না ডিপ্লয়েড অবস্থা? ডিপ্লয়েড অবস্থা। মানুষের দেহটা হলো ডিপ্লয়েড, কিন্তু মানুষ যখন বয়ঃসন্ধিকাল পার করে তখন কিন্তু তার জনন মাতৃকোষ মাসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হয় শুক্রাণু তৈরি করে, না হলে ডিম্বাণু তৈরি করে। তাহলে মানুষের দেহটা হলো ডিপ্লয়েড, কিন্তু শুক্রাণু যদি আলাদাভাবে বাইরে পরিবেশে চলে আসে কোনো কারণে, বা ডিম্বাণু যদি কোনো কারণে বাইরের পরিবেশে চলে আসে, তাদের কি কোনো অস্তিত্ব থাকবে? তারা কি জীবিত থাকবে? না স্যার, না স্যার। না স্যার। তাদের কোনো আলাদা অস্তিত্ব নাই। কিন্তু আমরা যখন ফার্ন উদ্ভিদ পড়েছিলাম, আমি পড়াইনি, ম্যাডামরা পড়াইছেন, তো ওখানে দেখেছো যে ফার্ন একটা বৃক্ষ উদ্ভিদ ছিল, সেই বৃক্ষ উদ্ভিদটা ছিল ডিপ্লয়েড বা স্পোরোফাইট। আবার দেখিয়েছিলাম যে ডিপ্লয়েড উদ্ভিদগুলো যখন স্পোর তৈরি করেছিল, স্পোর অঙ্কুরিত হয়ে হৃৎপিণ্ডাকার প্রোথালাস বা গ্যামেটোফাইট তৈরি করেছিল। সেই গ্যামেটোফাইটটাও কিন্তু আলাদা একটা অস্তিত্ব আছে। হ্যাঁ, তাহলে ফার্নের ক্ষেত্রে আমরা বৃক্ষ একটা অস্তিত্ব দেখেছি ডিপ্লয়েড, আর হ্যাপ্লয়েড একটা অস্তিত্ব ফার্ন প্রোথালাস দেখেছি। দুইটা দশার কিন্তু আলাদা অস্তিত্ব আছে, এবং দুইটা দশা দেখতে কিন্তু ভিন্ন। এবং এই দুটো দশার মধ্যে ডিপ্লয়েড দশা ছিল দীর্ঘস্থায়ী, আর হ্যাপ্লয়েড দশা ছিল ক্ষণস্থায়ী। এই জন্য ফার্নের যৌনক্রমটা হলো হেটেরোমরফিক। ঠিক একই রকম এই সাইকাসের যৌনক্রম বা এই নগ্নবীজী উদ্ভিদের যৌনক্রম হেটেরোমরফিক। এবার কি ক্লিয়ার হয়েছে? জি হ্যাঁ স্যার। স্যার। স্যার আর্কোগোনিয়া কি আর্কোগোনিয়াম? আর্কিগোনিয়া হলো মানে একই। বহুবচন, আর্কিগোনিয়াম হলো বহুবচন, আর্কিগোনিয়াম একবচন। তাহলে আর্কিগোনিয়াম কি তোমরা বলো? স্যার বলো, হচ্ছে না স্যার তো? স্ত্রীর প্রজনন অঙ্গ। প্রজননাঙ্গ, হ্যাঁ স্ত্রী প্রজননাঙ্গ। হ্যাঁ, লিক স্কার নগ্নবীজী উদ্ভিদের একটা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। লিক স্কার মানে হলো যে পাতা। মনে করো যে নারকেল গাছ তোমরা দেখেছো, নারকেল বা ডাব গাছ। হ্যাঁ, নারকেল গাছ যখন ডাব গাছ থেকে যখন তার যৌগিক পাতাগুলো ফেলে দেওয়া হয়, হ্যাঁ, মনে করো আমি একটা উদ্ভিদ দেখাই, এটা হলো সাইকাস উদ্ভিদ। হ্যাঁ, এই যে উদ্ভিদে যখন ডালগুলো মানে ঝরে পড়ে যাবে, তখন এই যৌগিক পাতার যে পত্রমূলটা কাণ্ডের সাথে লেগে থাকবে। পত্রমূলটা কাণ্ডের সাথে লেগে থাকবে, ঠিক ডাব গাছের মতো। বুঝতে পেরেছো? ডাব গাছের দেখো না যে ডাব গাছের যে এই জি স্যার। পত্রমূলটা গাছের সাথে কিন্তু লেগে থাকে, খেয়াল করেছো? পত্রমূল কোনটা? পত্রমূল মানে জি স্যার। পত্রমূল মানে যে বড় একটা অংশ আমরা দেখছি, এই যে আমরা এই ছবিটা দেখাই আবার, তাহলে এই গোড়ার যে অংশটা কাণ্ডের সাথে লেগে থাকবে, সেটাই হলো তার পত্রমূল। ঠিক আছে? তাহলে পত্রমূলের অংশটা কাণ্ডের সাথে লেগে থাকে। বুঝতে পেরেছো? তাহলে লিফ স্কার মানে জি কি? স্যার। ওই লিফ স্কার মানে ওইটাই। হ্যাঁ, ওই পত্রের যে অংশটা কাণ্ডের সাথে লেগে আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখাচ্ছি এই উদ্ভিদটা আগেও দেখিয়েছিলাম, এটা সাইকাস প্লেকটিনাটা। এটা হলো তার পুংকন বা পুং স্ট্রোবিলাস বা মাইক্রোস্ট্রোবিলাস। আর এটা হলো সাইকাসের স্ত্রী সাইকাস। স্ত্রী সাইকাসের কাণ্ডের অগ্রভাগে আমরা এখানে দেখতে পাচ্ছি মেগাস্পোরোফিল। এটা হলো স্ত্রী প্রজনন অঙ্গ, এর মধ্যে তৈরি হবে। আমরা এবার সাইকাস সম্পর্কে জেনে নিই। সাইকাসের ক্লাসিফিকেশন, রাজ্য ক্ল্যান্টি, বিভাগ সাইকেডোফাইটা, ক্লাস সাইকেডোপসিডা বা শ্রেণী সাইকেডোপসিডা, বর্গ সাইকেডালস, গোত্র সাইকেডেসি, গণ সাইকাস। একটা কোশ্চেন আমরা প্রায় করি, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ। তাহলে জীবন্ত জীবাশ্ম বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের সাথে অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। জীবাশ্ম মানে আমি আগে বলেছি, জীবাশ্ম মানে জীবের ভস্মীভূত অংশ।
যে ভস্মীভূত অংশগুলো পাললিক শিলায়, পাহাড়ের মধ্যে বা বরফের মধ্যে পাওয়া যায়। তাহলে এই সাইকাস হলো একটা জীবন্ত জীবাশ্ম। সাইকাস যে বর্গের অন্তর্গত তার নাম হলো সাইকাডালস, এবং প্রাথমিক মেসোজোয়িক যুগে এই বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীতে বেঁচে ছিল এবং এদের অনেকেই এখন বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ ফসিল হয়ে গেছে। হ্যাঁ, এই বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টা প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে। মানে সাইকাডাস বর্গের 9টা গণ এবং তার অধীনে 100টা প্রজাতি এখনো টিকে আছে, জীবিত আছে। আর এই এই জীবিত যে উদ্ভিদগুলো আছে, সেই জীবিত উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত হয়ে যাওয়া জীববাশ্য সাইকাডস এর বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির। এই কারণে সাইকাস সহ বর্তমান কালের সব সাইকাসকে জীবন্ত জীববাশ্য বলা হয়। সাইকাস কাকে বলে? সাইকাডস বর্গের সদস্যদেরকে সাধারণভাবে সাইকাডস বলা হয়। তাহলে জীবন্ত জীববাশ্যটা বুঝতে পারলা? জি স্যার। তাহলে আমরা সাইকাসের কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো, যে কোরালয়েড মূল, তারপরে আর্কিউরিয়াম, এই বৈশিষ্ট্যগুলো যেগুলো ফসিল হয়ে গেছে বা জীবাশ্ম হয়ে গেছে, সেই ফসিল উদ্ভিদের সাথে মিল রয়েছে। এই জন্য আমরা সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলবো। সাইকাসের বৈশিষ্ট্য, এরা স্পোরোফাইট, দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, উদ্ভিদ খাড়া পাম জাতীয়, পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাথায় সর্পিলা করে সজ্জিত। পক্ষল যৌগিক কথার অর্থ বুঝো? পক্ষল যৌগিক পাখির মতো, আচ্ছা, ছোট ছোট পাতায় বিভক্ত এরকম। কাছাকাছি গেছো, তাও ধন্যবাদ, শুনে খুশি হলাম। আচ্ছা যাই, এখানে দেখো, এটা হলো একটা সাইকাস উদ্ভিদের ডায়াগ্রাম। এটা হলো যৌগিক পাতা, এই যে যৌগিক পাতা, কালো অংশটা হলো র্যাকিস, কালো অংশটাকে বলবো আমরা র্যাকিস। হ্যাঁ, কালো অংশটা, এই লম্বা অংশটা হলো র্যাকিস। আর র্যাকিসের উভয় পাশে সবুজ যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো পত্রক বা পিনা। তাহলে যৌগিক পাতা বলতে কি বোঝাবে? অবশ্যই কেন্দ্রে র্যাকিস থাকবে। টেরিসের মধ্যে যেমন পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেরিসে পড়েছে যেমন। র্যাকিসের উভয় পাশে পিনা বা পত্রক সজ্জিত আছে, এবং পিনা বা পত্রক গুলো কার মতো দেখে, কার মতো সেজে আছে? পাখির মতো না? পাখি যেমন জি স্যার। ডানা মেলে থাকে, এই জন্য পক্ষল। হ্যাঁ, এই জন্য নাম হয়েছে পক্ষল যৌগিক। ওকে, মানে স্যার পুরা পাতাটাকে বলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পুরা পাতার, এই যে পাতার যে যৌগিক পাতার যে পত্রগুলো সেজে আছে বা বিন্যস্ত হয়ে আছে, সেটা একবার পাখির পাতার মতো। পাখি তাহলে ফ্রন্ট আর যৌগিক পাতা কি এক? ফ্রন্ট আর যৌগিক পাতা, হ্যাঁ, ফ্রন্ট এক আর যৌগিক পাতা এক বলতে পারো। না, সব যৌগিক পাতার ফ্রন্ট এক না। হ্যাঁ, ফার্নের ক্ষেত্রে আমরা এটা বলছি ফ্রন্ট, কিন্তু আমরা যখন অন্যান্য উদ্ভিদ, যেমন মনে করো যে এরকম কিছু সজনা গাছ আছে, সেটাও যৌগিক পাতা, কিন্তু সেখানে কিন্তু ফ্রন্ট বলবো না। ফ্রন্ট কখন বলবো? যদি যৌগিক পাতা বা পত্রকগুলো সরাস ধারণ করে, সরাস। তাহলে যেহেতু ফার্ন সরাস ধারণ করবে, তারপরে সাইকাসও সরাস ধারণ করবে, এই জন্য এদের পাতা, যৌগিক পাতাকে আমরা ফ্রন্ট বলতে পারি। বুঝছো? জি স্যার। আচ্ছা, স্যার পাম জাতীয় মানে কি? ও পাম, পাম উদ্ভিদ দেখো নাই? পাম জি স্যার দেখেছি। হ্যাঁ, হ্যাঁ অনেক স্যার। কাণ্ডটা অনেক লম্বা উঁচু হয়ে গেছে। তো এদের এই সাইকাস উদ্ভিদের কাণ্ডগুলো ঠিক পাম গাছের কাণ্ডের মতো, এই জন্য বলছে খাড়া পাম জাতীয়। বীজ, স্যার খাড়া উপরের দিকে উঠে যায়? হ্যাঁ, খাড়া উপরের দিকে উঠে খাম্বার যায়, মতো। খাম্বার মতো, ইয়েস। তবে পাম পাম উদ্ভিদের মতো অত লম্বা হয় না, একটু ছোট হয়। আচ্ছা, বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না। পাতায় ট্রান্সক্রিপশন টিস্যু উপস্থিত। গৌণ অস্থানিক কোরোলয়েড মূল বিদ্যমান, এটা আমরা পরে আসবো। পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে, কিন্তু স্ত্রী রেণুপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না, এটা দেখালাম তোমাদের। যৌন জননে মাইক্রোস্পোর ও মেগাস্পোর উৎপন্ন হয়, অর্থাৎ এরা হেটারোস্পোরিক। বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে। সাইকাসের শুক্রাণু উদ্ভিদ ফুলের মধ্যে সবচেয়ে বড়, দেখতে লাটিমের মতো, বহু ফ্লাজেলাযুক্ত, সচল। স্যার, হ্যাঁ বলো। স্যার ট্রান্সফিউশন টিস্যু মানে কি? ওই যে যেটা ছিল। টিস্যুটা ওটা অনেকটা পরিবহন কাজের সাথে রিলেটেড। ওই টিস্যুটা পরিবহন টিস্যু যেমন আছে না, এটা পুরোপুরি হ্যাঁ পরিবহন স্যার, টিস্যু না, তবে এরা পরিবহন মানে সহায়তা করে। সহায়তা করে। ঠিক আছে স্যার।
আচ্ছা স্যার সাইকাস সর্পিল আকার মানে সর্পিল আকারে সজ্জিত ছিল। সর্পিল আকারে এই যে আমরা বলছি আমরা বলছি যে যৌগিক কাণ্ডের মাথায় সর্পিল আকারে সজ্জিত থাকে। সর্পিল আকার মানে স্পাইরাল, স্পাইরাল ভাবে সজ্জিত থাকবে। মানে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে, হ্যাঁ, যে তার ছবি আমি দেখাচ্ছি, হ্যাঁ, এরকম ভাবে সজ্জিত থাকবে। আচ্ছা, সাইকাসের স্পোরোফাইট মূল কাণ্ড কথায় বিভক্ত করা যায়। প্রথমে আমরা আসবো কাণ্ড। তাহলে সাইকাসের কাণ্ড আমরা একটু আগে দেখলাম, কেমন কাণ্ড দেখতে? অসার। এখানে আবার উপরে আমরা দেখতে পাচ্ছি দুইটা শাখা বের হয়েছে, তাই না? তাহলে কোনো কারণে যদি কাণ্ডের অগ্রভাগ নষ্ট হয়ে যায় বা কাণ্ডের অগ্রভাগকে যদি কেটে ফেলা হয়, তাহলে এরকম দুইটা শাখা বের হবে। হ্যাঁ, আদারওয়াইজ এদের কাণ্ড অসার। খাড়া, স্থূল মানে মোটা, বেলনাকার। স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত থাকার কারণে কাণ্ড গাত্র অমসৃণ। এটা একটু আগে তোমাদের বোঝালাম। কাণ্ড 8 থেকে 14 ফুট লম্বা হয়। সাইকাস মিডিয়া বলে যে প্রজাতি আছে সে তার কাণ্ড আরো বড়। আর সাইকাস পেকটিনাটা হলো 8 থেকে 14 ফুট। সাইকাসের পাতা, সাইকাসের পাতা দুই ধরনের, চির সবুজ পক্ষল যৌগিক পাতা এবং বাদামি বর্ণের ক্রমশ স্বল্পপত্র। ঠিক আছে, তাহলে বাদামি বর্ণের ক্রমশ স্বল্পপত্র। আমরা আগের ছবিটাতে যাই। তাহলে এটা হলো সেই চির পক্ষল, হ্যাঁ, এই যে চির সবুজ যে যৌগিক পাতা এটা। হ্যাঁ, তো এই যৌগিক পাতার মাঝে মাঝে তোমরা ফার্ন উদ্ভিদে দেখেছো, ফার্ন উদ্ভিদে আমরা র্যামেন্টাম বা স্বল্পপত্র দেখেছি না, মনে পড়ে? জি স্যার। বাদামি বর্ণের। তো ওইরকম বাদামি বর্ণের রোমশ স্বল্পপত্র এখানেও দেখা যাবে। কি সাইকাসের পাতায় দেখা যায়? না, স্বল্পপত্র, আমরা তো স্বল্পপত্র র্যামেন্টাম, র্যামেন্টামের মতো। র্যামেন্টাম যেমন একটা রোমের আমরা তো মতো, র্যামেন্টাম দেখেছিলাম কানের হ্যাঁ কাণ্ডের, হ্যাঁ কাণ্ডে দেখেছিলাম, সাইজ। র্যাকিসের গায়ে দেখেছিলাম। হ্যাঁ, এদেরও ঠিক দেখা যাবে পাতার মাঝে মাঝে, যৌগিক পাতার মাঝে মাঝে এরকম র্যামেন্টাম, সরি, স্বল্পপত্র দেখা যাবে। এদেরকে র্যামেন্টাম বলা যাবে না, এদের নাম স্বল্পপত্র বা স্কেল বলতে পারি। তাহলে সাইকাসের কাণ্ডের মাথায় যৌগিক পাতাগুলো সর্পিল আকারে সজ্জিত থাকে। সাইকাসের কচি পাতায় ফার্নের ন্যায় কুণ্ডলিত মুকুলপত্র বিন্যাস বা সারসিনের ভার্নেশন দেখা যায়। এটা আমরা সাইকাসের ফার্নের ক্ষেত্রে দেখেছিলাম, এরকম খণ্ডত্বর মতো পেঁচানো ছিল, মনে পড়ে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এদের ক্ষেত্রেও যখন এরা কচি থাকবে তখন এরকম সারসিনের ভার্নেশন দেখা যাবে। এদের বাদামি স্বল্পপত্রগুলো যৌগিক পাতার মুকুলকে আবৃত করে রাখে। যৌগিক পাতার মুকুল মানে কি? মুকুল মানে হলো সেই কচি পাতা, হ্যাঁ, সেই কচি পাতাকে ঢেকে রাখবে এই স্বল্পপত্রগুলো, অনেকগুলো রোম রোম ঢেকে রাখবে। মূল, পাতার মুকুল আরেকবার একটু বলবেন, বুঝিনি। মুকুল, মুকুল মানে কি? মুকুল মানে হলো কচি পাতা, মুকুল মানে হলো কচি কচি পাতা। পাতা। হ্যাঁ, তাহলে কচি পাতা ওকে যখন কচি পাতা যখন বড় হয় নাই, তখন ওই কচি পাতাকে ঢেকে রাখবে কারা? ওই স্বল্পপত্রগুলো ঢেকে রাখবে। মনে হবে যে সেখানে কতগুলো রোম বের হয়ে আছে, পরে ওই ভিতর থেকে যৌগিক পাতা বের হয়ে আসবে। ওকে, জি স্যার। আচ্ছা, এদের মূল তাহলে প্রাথমিক পর্যায়ে সাইকাসের প্রধান মূল থাকে, তবে এই মূল খুবই ক্ষণস্থায়ী। অল্পকাল পরেই প্রধান মূলটা নষ্ট হয় এবং সেখানে তৈরি হয় অস্থানিক মূল। মানে সাইকাসের যে উদ্ভিদ, এখানে প্রধান মূল একসময় ছিল, প্রধান মূলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর প্রধান মূল যখন নষ্ট হয়ে যায় তখন অস্থানিক মূল তৈরি হয়। অস্থানিক মূল মানে কি? কাণ্ডের নিচে যে কোনো স্থান থেকে মূলগুলো তৈরি হতে পারে, এভাবে অস্থানিক মূল তৈরি হয়। অস্থানিক মূলগুলো মাটির নিচেই বৃদ্ধি পায়, তবে কখনো ভূমিতলের উপরে এসে অসংখ্য খাটো খাটো দ্যাগ্র শাখা গঠিত করে এবং ভূমির উপরিতলে দ্যাগ্র শাখা বিশিষ্ট এসব মূল ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। সেই ব্যাকটেরিয়াগুলোর নাম নষ্ট অ্যানামিনা, এবং এই নষ্ট অ্যানামিনা গুলো এই দ্যাগ্র শাখাগুলোকে আরো নষ্ট করে দেয় এবং সেই নষ্ট করার কারণে মূলগুলো আক্রান্ত হয়ে যায় এবং মূলগুলো তার স্বাভাবিক অবস্থায় থাকে না, হ্যাঁ, বিকৃত আকৃতি ধারণ করে। তখন এই ধরনের মূলগুলোকে আমরা কোরলয়েড মূল বা সামুদ্রিক প্রবলের মতো মূল বলবো। তাহলে কোরাল ব্যাঘ্র শাখা বলতে কি বোঝায়? বলছি, কোরাল আকৃতির এই মূলগুলোকে কোরলয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। তাহলে কোরলয়েড মূলের অন্তর্গঠনের মধ্য কর্টেক্সে নষ্ট অ্যানামিনা বাস করে। সাইকাসের কোরলয়েড মূলের ভিতরে এই স্তরকে সোজল স্তর বলা হয়। আচ্ছা, আমি দেখাচ্ছি ছবিতে। তাহলে প্রধান মূলটা নষ্ট হয়ে গেছিল, প্রধান মূল নষ্ট হয়ে কি তৈরি করেছিল মনে আছে?
প্রধান মূল যখন নষ্ট অস্থানিক হয়ে মূল। যায়, স্যার অস্থানিক মূল। অস্থানিক মূল, তাহলে অস্থানিক মূলগুলো সাধারণত কোথায় বৃদ্ধি লাভ করেছিল? মাটির নিচে। মাটির নিচে হ্যাঁ, কিছু অস্থানিক মূল মাটির উপরে চলে আসে এবং দুইটা উপরে শাখা ওঠে। তৈরি করে। দ্যাগ্র শাখা, দ্যাগ্র শাখা মানে দুইটা শাখা, এই যে দ্যাগ্র শাখা, দুইটা শাখা তৈরি করে, এরকম শাখা তৈরি করে। হ্যাঁ, দুইটা শাখা মানে দ্যাগ্র শাখা। তাহলে স্যার এই কোরাল কি? সামুদ্রিক প্রবাল বা সবাই কোরালের মতো বলতেছি দেখা। বলতেছি তাহলে এরকম দুইটা শাখা তৈরি করে। তো এই দ্যাগ্র শাখা যুক্ত এই মূলগুলোতে কিছু সায়ানোব্যাকটেরিয়া বা কিছু নীলাভ সবুজ শৈবাল অ্যাটাক করে। শৈবালগুলো নষ্ট এনামি না। এরা কি করে? মূলের মধ্য কর্টেক্সে অবস্থান করে এবং আক্রান্ত করে দেয় মূলগুলোকে, যার ফলে মূলে আরো একাধিক দ্যাগ্র শাখা তৈরি হয়ে যায় এবং অনেকগুলো দ্যাগ্র শাখাযুক্ত এই মূলগুলো তখন মূলের স্বাভাবিক আকৃতি বজায় রাখে না, বিকৃত হয়ে যায় এবং এই মূলগুলো দেখতে অনেকটা সামুদ্রিক কোরালের মতো। এখন কোরাল জিনিসটা আসি, যে আমাদের সেন্ট মার্টিন দ্বীপেও কিন্তু কোরাল আছে। সেন্ট মার্টিন দ্বীপকে কোরাল আইল্যান্ড বলা হয়, কারণ সেন্ট মার্টিন দ্বীপটা নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত কিছু প্রাণীর কঙ্কাল দ্বারা এই দ্বীপটা গঠিত হয়েছে। তাহলে কোরাল নিডারিয়া পর্বের প্রাণীদের কঙ্কাল। তাহলে সেই কোরালের মতো এই সাইকাসের মূলগুলো হয়ে যায়। এবার কি বুঝতে পেরেছো? কোরাল কি কেউ দেখেছো বা সেন্ট মার্টিন কেউ গেছো? কেউ যাওনি সেন্ট মার্টিন? আচ্ছা, না গেলেও অনেক সময় দেখতে পাবা যে ওখানে কতগুলো এরকম ঠিক এই টাইপেরই কতগুলো বাজারে স্যার কিনতে পাওয়া যায়। বলো। স্যার নস্টক মূলকে আক্রান্ত করার কারণে কি সাইকাসের কোনো ক্ষতি হবে? না, সাইকাসের কোনো ক্ষতি হবে না, সাইকাসের কোনো ক্ষতি হবে না। তারা সাইকাসের মূলের মধ্য কর্টেক্সে অবস্থান করছে এবং মূলের আকারকে খালি নষ্ট করে, এছাড়া কিছুই না। মূলের যে স্বাভাবিক আকৃতি সেটা থাকে না। কিন্তু সাইকাসের কোনো ক্ষতি হবে জি না। স্যার। আচ্ছা, এবার আমরা আসবো সাইকাসের প্রজনন। সাইকাসের প্রজনন দুভাবে সম্পন্ন হয়, একটা হলো অজনজনন আর একটা হলো যৌনজনন। সাইকাসের অজনজনন। সাইকাস উদ্ভিদের কাণ্ডে এক প্রকার মুকুল উৎপন্ন হয়। এই মুকুলকে কোনো উপযুক্ত স্থানে রোপণ করলে তা থেকে নতুন সাইকাস উদ্ভিদ জন্মায়। সাইকাসের কোনো কোনো প্রজাতিতে মার্চ এপ্রিল মাসে উদ্ভিদের গোড়া থেকে নতুন চারা গজায়, মানে এই সময় এই চারাকে উঠিয়ে অন্যত্র রোপণ করলে নতুন সাইকাস উদ্ভিদ পাওয়া যায়। তাহলে সাইকাসের অজনজননটা আসলে অঙ্গজ জনন। ঠিক আছে, যেহেতু সাইকাসের জি কি স্যার। তৈরি হচ্ছে, কাণ্ডে মুকুল তৈরি হচ্ছে, এটাও একটা অঙ্গজ জনন। আবার সাইকাসের গোড়া থেকে সাইকাসের মানে মাতৃ সাইকাস থেকেই আরেকটা নতুন চারা হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে অঙ্গজ জনন বলা হয়। সাইকাসের অজনজননটা হলো এক প্রকার অঙ্গজ জনন। সাইকাসের যৌনজনন। তাহলে সাইকাসের পুরুষ উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ পৃথক। আমরা প্রথমেই দেখাইছিলাম যে সাইকাসের পরিণত উদ্ভিদের মাথায় পুংস্ট্রোবিলাস বা কোন বিদ্যমান, সবাই খেয়াল করেছিলাম কোনটা পুংস্ট্রোবিলাস জি বা? স্যার। আচ্ছা, আর পুংস্ট্রোবিলাসটি অসংখ্য পুং রেণুপত্র বা মাইক্রোস্পোফিলের সমন্বয়ে গঠিত, মানে এই যে এটা এরকম একটা গঠন দিয়ে সেই পুংস্ট্রোবিলাস তৈরি। প্রতিটি মাইক্রোস্পোফিলের শীর্ষে আমরা কি দেখলাম? অ্যাপোফাইসিস। অ্যাপোফাইসিস নামক সরু বর্ধিত মাথা। আর মাইক্রোস্পোফিলের গাত্র জুড়ে অনেকগুলো স্পঞ্জিয়া অবস্থান করে। 2 থেকে 5টি স্পঞ্জিয়ার গুচ্ছকে সোরাস বলা হয়। প্রতিটি স্পঞ্জিয়ার ভিতরে স্পোর থাকে, এটা ডিপ্লয়েড। স্পোর মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে মাইক্রোস্পোর বা পুংরেণু তৈরি করে, আর মাইক্রোস্পোর তৈরি করে পুংগেমেট বা শুক্রাণু। আমি আবার বলতেছি, তাহলে আমি কি বললাম? যে এটা হলো সেই মাইক্রোস্পোরোফিল। তাহলে এই মাইক্রোস্পোরোফিল গুলো কাণ্ডের শীর্ষভাগে ঘনভাবে সন্নিবেশিত হয়ে তৈরি করে কোন আকৃতির পুংকণ বা পুংস্ট্রোবিলাস। আর একটা পুংরেণুপত্রের বা একটা মাইক্রোস্পোরের প্রোফিলের গঠনে আমরা কি দেখবো? শীর্ষভাগে দেখবো সরু আকৃতির অ্যাপোফাইসিস, আর অ্যাপোফাইসিসের ঠিক নিচে মাইক্রোস্পোরের গাত্রে আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি সোরাস। সোরাস হলো এক বচন, সোরাই হলো বহু বচন। সোরাস কার গুচ্ছ? সোরাস কার গুচ্ছ? স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম। তাহলে সাইকাসের সোরাসে কয়টা স্পোরাঞ্জিয়াম আছে? 2 থেকে 5টা।
সাইকাসের সোরাসে কয়টা স্পোরাঞ্জিয়াম? 2 থেকে 5টা 5টা। স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি আছে? পুং স্পোর, গ্যামিট স্পোর মাতৃকোষ। স্পোরাঞ্জিয়ামের মধ্যে কি থাকবে? স্পোর, মাতৃকোষ স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ। তাহলে আমরা এতক্ষণ যেটা বললাম, এর আগে যে ঘটনাগুলো বলেছি সেগুলো সবই কিন্তু কি ছিল? ডিপ্লয়। সোরাস বলো, মাইক্রোস্পোরফিল বলো, মাইক্রোস্ট্রোবিলাস বলো, বা সাইকাসের বৃক্ষটা বলো, এরা সবাই কিন্তু ছিল ডিপ্লয়েড। স্পোর মাতৃকোষ আমরা পেলাম স্পোরাঞ্জিয়ামের ভিতরে, এটাও ডিপ্লয়েড। এবার কি হবে? এই ডিপ্লয়েড স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, আর বিভাজিত হয়ে উৎপন্ন করবে মাইক্রোস্পোর বা পুং স্পোর। মাইক্রোস্পোর বা পুং স্পোর। তাহলে মাইক্রোস্পোর বা পুং স্পোর কি হলো? হ্যাপ্লয়েড হলো। এখন এই মাইক্রোস্পোর বা পুং স্পোর পরে পুংগ্যামেট বা শুক্রাণু তৈরি করে। তাহলে আমরা কি পুরুষ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো সব বুঝলাম বা মাইক্রোস্পোরিল বুঝলাম? আচ্ছা, এবার আমরা আসবো মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র। আচ্ছা, আমাদের সময় আরেকটু লাগতে পারে, 5 মিনিট বা 7 মিনিট। যদি সময় শেষ হয়ে যায়, হ্যাঁ, সবাই জয়েন করার চেষ্টা করো। আমি আবার জয়েন হবো, সবাই জয়েন করো। ওকে? জি স্যার। আচ্ছা, এবার আসছি স্ত্রী সাইকাস। তাহলে স্ত্রী সাইকাস উদ্ভিদের মাথায় অনেকগুলো স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল ঢেলে ঢালা ভাবে সজ্জিত থাকে। তোমাদের দেখিয়েছিলাম এই যে এটা, এখানে অনেকগুলো মেগাস্পোরোফিল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঢেলে ঢালা ভাবে সজ্জিত আছে, কিন্তু কোনো স্ট্রোবিলাস তৈরি করবে না। আর এখানে আমরা ছবি দেখবো একটা মাত্র মেগাস্পোরোফিল। এই স্ত্রী রেণুপত্রগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে কোনো কোণ গঠন করে না বা স্ট্রোবিলাস গঠন করে না। স্ত্রী রেণুপত্রগুলোর উপরের দিকে থাকে ক্ষুদ্রাকৃতির পিনিয়ন নামক অনেকগুলো গঠন, এবং স্ত্রী রেণুপত্রগুলোর নিচের কিনারে ডিম্ব উৎপন্ন হয়। তাহলে এর উপরের দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষুদ্রাকৃতির একাধিক পিনিয়ন, আর পিনিউলের ঠিক নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি মেগাস্পোরোফিলের কিনারে ডিম্বক। আর ডিম্বকের ওখানে আমরা কালো একটা অংশ দেখতে পাচ্ছি, সেই কালো অংশটা হলো ডিম্বক রন্ধ্র। তাহলে ডিম্বকের ভিতরে স্ত্রী রেণু মাতৃকোষ থাকে। তাহলে মেগাস্পোরোফিল বা স্ত্রী সাইকাস, হ্যাঁ, বা ডিম্বক, এরা সবাই কিন্তু ডিপ্লয়েড। এবং ডিম্বকের মধ্যে স্ত্রী রেণু মাতৃকোষ আছে, এরাও কিন্তু ডিপ্লয়েড। এবার স্ত্রী রেণু মাতৃকোষ মাসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করবে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু, এটা হ্যাপ্লয়েড। স্ত্রী রেণু তৈরি করবে আর্কিগোনিয়াম, আর আর্কিগোনিয়ামের ভিতরে উৎপন্ন হবে ডিম্বাণু। আর্কিগোনিয়ামের ভিতরে উৎপন্ন হবে ডিম্বাণু। আর্কিগোনিয়াম আর স্পোরেঞ্জিয়াম এক না? না না, এক না। আর্কিগোনিয়াম আর স্পোরেঞ্জিয়াম তো এক না। স্পোরেঞ্জিয়াম হলো কি? স্পোর সৃষ্টিকারী অঙ্গ। স্পোরেঞ্জিয়াম হলো স্পোর সৃষ্টিকারী জি অঙ্গ। স্যার। তাহলে আর্কিগোনিয়ামের ভিতরে কি ডিম্বাণু? ডিম্বাণু। আর্কিগোনিয়াম মানে স্ত্রী রেণু তো তৈরি হয়ে গেল। স্ত্রী রেণু মানে স্পোরেঞ্জিয়ামের ভিতরে ছিল। স্ত্রী রেণুই তো স্পোরেঞ্জিয়ামের ভিতর থেকে তৈরি হয়েছিল। স্ত্রী রেণু যেহেতু তৈরি হয়ে গেছে, কাজেই স্ত্রী রেণু আর আর্কিগোনিয়াম এক, মানে সরি, আর্কিগোনিয়াম আর স্পোরেঞ্জিয়াম এক না। স্ত্রী রেণু পরে তৈরি করবে আর্কিগোনিয়াম, যেটা স্ত্রী জননাঙ্গ হিসেবে কাজ করবে। আর আর্কিগোনিয়ামের ভিতরে তৈরি হবে একটা ডিম্বাণু। তাহলে এরকম যদি একটা মেগাস্পোরোফিলের 4টা ডিম্বক থাকে, তাহলে 4টা ডিম্বকের প্রত্যেকটাতে একটা করে ডিম্বাণু তৈরি হবে। হ্যাঁ, 4টেতে 4টে ডিম্বাণু তৈরি হবে। তাহলে আমরা স্ত্রী সাইকাসটা আরেকবার বলি। তাহলে আমরা স্ত্রী সাইকাসের কাণ্ডের শীর্ষে কি দেখবো? স্ত্রী স্ট্রোবিলাস দেখতে পাবো? না স্যার। দেখা যাবে না। কি দেখা যাবে? মেগাস্পোরোফিল। মেগাস্পোর। অনেকগুলো মেগাস্পোরোফিল দেখা যাবে। মেগাস্পোরোফিলের গঠন কেমন ছিল? শীর্ষের দিকে ঢিলা। অনেকগুলো ঢিলে ঢালা। ক্ষুদ্রাকৃতির পিনিয়ন ছিল, আর নিচের দিকে ছিল মেগাস্পোরোফিলের গাত্রে ডিম্বক। আর ডিম্বকের শীর্ষভাগে একটা রন্ধ্র ছিল, যার নাম ডিম্বক রন্ধ্র। ডিম্বকের ভিতরে তৈরি হয়েছিল স্ত্রী রেণু মাতৃকোষ। স্ত্রী রেণু মাতৃকোষ মায়োসিসের মাধ্যমে তৈরি করলো স্ত্রী রেণু। স্ত্রী রেণু তৈরি করলো আর্কিগোনিয়াম, আর আর্কিগোনিয়ামের ভিতরে তৈরি হলো একটা করে স্যার ডিম্বাণু। স্ত্রী রেণু একটা স্পোর না? স্ত্রী রেণু তো স্পোরের নাম। স্ত্রী রেণু তো স্পোরের নাম। তাহলে স্ত্রী রেণু কি মানে পরিবর্তিত হয়ে নিজেই আর্কিগোনিয়াম ইয়েস হবে? ইয়েস, স্ত্রী রেণু পরিবর্তিত হয়, তৈরি করে আর্কিগোনিয়াম, আর সেই আর্কিগোনিয়াম তৈরি করবে ডিম্বাণু। ওকে?
আচ্ছা, তাহলে আমরা সাইকাসের আর্কোগনিয়াম কি মায়োসিস প্রক্রিয়ায় হচ্ছে ডিম্বাণু তৈরি করে? কি আবার বলো কোশ্চেনটা। স্যার আর্কোগনিয়াম মায়োসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি করে? না না, স্ত্রী অণু যখন তৈরি হলো সেটাই তো মায়োসিস প্রক্রিয়ায় তৈরি হলো, কারণ ডিম্বকের মধ্যে ছিল স্ত্রী অণু মাতৃকোষ, সেটা ছিল ডিপ্লয়েড, আর সে মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করলো স্ত্রী অণু, সেটা হ্যাপ্লয়েড। এখন হ্যাপ্লয়েড স্ত্রী অণু তৈরি করলো আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম আবার ভিতরে তৈরি করবে ডিম্বাণু। তাহলে স্ত্রী অণু নিজেই মায়োসিসের মাধ্যমে তৈরি হয়েছে, এরপরে আর কোনো মায়োসিস হবে না। স্যার মানে আর্কোগনিয়াম একটা স্থলের মতো? আর্কিগোনিয়াম একটা গঠন, আমরা যেমন আর্কিগোনিয়াম ফার্স্ট আকৃতি দেখেছিলাম ফার্নের ক্ষেত্রে, এখানে কেমন আকৃতি জানি না, তবে আর্কিগোনিয়াম একটা গঠন, থলে থলে আকৃতির হতে পারে, ফার্স্ট আকৃতির হতে পারে। ওকে, জি স্যার। তাহলে তোমরা কি স্ত্রী সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো? জি স্যার। সাইকাসের নিষেক, তাহলে পুরুষ উদ্ভিদ থেকে পুংরেণু বা মাইক্রোস্পোর উৎপন্ন হয়। আমরা দেখেছি মাইক্রোস্পোর বায়ু দ্বারা বাহিত হয়, বাহিত হয়ে ডিম্বকের কিনারের খাঁজে পড়ে, মানে এই যে এখানে হল, তাহলে এটা ছিল মাইক্রোস্পোরিল, এটা পুং উদ্ভিদে থাকে। এখান থেকে উৎপন্ন মাইক্রোস্পোর বা পুং স্পোর বায়ু দ্বারা বাহিত হবে, হয়ে স্ত্রী সাইকাস উদ্ভিদে আসবে। স্ত্রী সাইকাস উদ্ভিদে যেহেতু মেগাস্পোরোফিল আছে, মেগাস্পোরোফিলে ডিম্বক আছে, এই ডিম্বক রন্ধ্রের কাছাকাছি এসে পতিত হয়। তাহলে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি এসে কে পতিত হয়? স্যার পুং পুং পুংরেণু। পুং স্পোর বা মাইক্রোস্পোর বা পুং রেণু। তাহলে এখন এই ডিম্বক রন্ধ্রের কাছে যখন পুং রেণু পড়ে বা মাইক্রোস্পোর পড়ে, তখন ডিম্বক থেকে তারা পুষ্টি শোষণ করে এবং তার একটা পরাগ নালিকা তৈরি হয়। যেহেতু ডিম্বকের ভিতরে আর্কিগোনিয়ামের মধ্যে ডিম্বাণু আছে, পরাগ নালিকা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে আর্কিগোনিয়ামের ভিতরে ঢোকে, আর পরাগ নালিকার ভিতরে থাকে শুক্রাণু। সেই শুক্রাণুগুলো একসময় আর্কিগোনিয়ামের ভিতরে ঢুকে ডিম্বাণুকে নিষিক্ত করার চেষ্টা করে, এবং একসময় একটা শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে সক্ষম হয়। আর নিষিক্ত হলেই তখন হয়ে যাবে কি জাইগোট, তখন ডিম্বকের মধ্যে কি থাকবে? জাইগোট সৃষ্টি হবে। এইভাবে আমরা নিষিক্ত ডিম্বক পাবো। বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার। তাহলে আমরা এভাবে আর্কিগোনিয়ামের ভিতরে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট গঠিত হয়। নিষেকের পরে ডিম্বকটি বীজে পরিণত হয়, যেহেতু ডিম্বকে জাইগোট হয়ে গেছে, এই কারণে ডিম্বকটা পরে বীজে পরিণত হবে। আর যেহেতু এদের গর্ভাশয় নাই, এই জন্য বীজের চারপাশে ফলের কোনো আবরণ তৈরি হবে না। পরিপক্ক বীজ উপযুক্ত স্থানে বপন করলে তা থেকে নতুন শাখা উদ্ভিদ জন্ম নেবে। ঠিক আছে, যখনই এই ডিম্বকের মধ্যে জাইগোট তৈরি হয়ে গেল, তখন মানে এটা পরিপক্ক ডিম্বক বলতে পারি। তখন ওই পরিপক্ক ডিম্বকটা বীজে পরিণত হয়ে যায়, আর সেই বীজটা যখন আমরা সেখান থেকে নামিয়ে আমরা অন্য জায়গায় রোপণ করি, তাহলে সেখান থেকে নতুন উদ্ভিদ জন্ম হবে। তাহলে নিষেক প্রক্রিয়াটা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এবার আসবো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসকে শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবে মূলত বাগানে দেখা যায়। শোভা বর্ধন মানে বাগানে এই উদ্ভিদগুলো জন্মালে বাগানের সৌন্দর্য বৃদ্ধি পায়, শোভা বৃদ্ধি পায়। সাইকাসের পাতা দিয়ে সুন্দর সুন্দর মাদুর তৈরি করা যায়। মাদুর মানে বোঝো, আমরা খাওয়ার সময় যে পাটি জি স্যার। বা যে সব বলি আমরা, সেগুলো বিষয়, সেগুলো হলো মাদুর। ঘর সাজানোর কাজেও সাইকাস ব্যবহার হয়। সাইকাস রেভলিউটা এর বীজ খাদ্য হিসেবে ব্যবহার হয়। পেকটিনাটা এর কচি পাতা সবজি হিসেবে ব্যবহার হয়। সাইকাস সার্সিনালিসের স্ফীত কাণ্ড মানে কাণ্ডের অংশ ও বীজ হতে এক প্রকার অ্যারারুট বা বার্লি প্রস্তুত করা হয়। অ্যারারুট জিনিসটা কি? এটা কিসের ব্যবহার করা হয়? মেয়েরা তোমরা তো এটা পড়ার কথা। স্যার কাপড় চোপড় মার দেওয়ার কাজে। ইয়েস, কারণ আমরা শহরে যারা থাকি, আমরা অনেকেই হয়তো প্রেসার কুকার বা অন্য কোনো রাইস কুকার এগুলোতে আমরা রান্না করি, এই জন্য মার পাই না। তো এই মার না পাওয়ার কারণে আমরা তখন অ্যারারুট কিনে নিয়ে আসি।
আর অ্যারারুট কাপড়, সুতি কাপড়ের সাথে যদি অ্যারারুট মিশাই তাহলে আমরা দেখবো যে সুতি কাপড়গুলো কড়া হয়ে যায় এবং সেগুলোকে আয়রন করলে খুব ভালো হয় তখন। তো এই অ্যারারুটটা এই কাজে ব্যবহার স্যার হয়। মারের কাজটা করে? হ্যাঁ, মারের কাজটা করে। হ্যাঁ, অ্যারারুট মারের কাজ করে। সাইকাস সার্সিনালিসের কচি পাতা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, সাইকাস সার্সিনালিসের যে স্যার প্রজাতি, বলো। স্যার বার্লি আর অ্যারারুট কি এক? বার্লি আর অ্যারারুট, বার্লি একটা উদ্ভিদও আছে, হ্যাঁ, ওটা কিন্তু আলাদা। হ্যাঁ, আর এটা হলো এই বার্লি আর অ্যারারুট। ঠিক আছে, বার্লি বলে একটা উদ্ভিদও আছে। জি স্যার। আচ্ছা, স্যার শীতকন্দ কি? স্ফীতকন্দ মানে কাণ্ডের অংশ। যেমন আলু, আলু হলো কাণ্ড, আলুর যখন আমরা একটা অংশ কাটবো সেটা হলো কন্দ। আচ্ছা, এখানে একটু খেয়াল করো। মানে স্যার কাণ্ডের কাটা অংশ? হ্যাঁ, কাণ্ডের কাটা অংশ হলো কন্দ, স্ফীত অংশ, কাণ্ডের স্ফীত অংশ সেটাই হলো কন্দ। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, অনেক সময় দেখবো যে সাপুড়েরা, হ্যাঁ, যারা হলো সাপের খেলা দেখিয়ে বেড়ায়, হ্যাঁ, তো এরকম অনেকেই তখন কি করে যে তাদের কাছে এরকম থাকে, সাইকাসের মেগাস প্রোফিল থাকে এবং এটা অনেকটা দেখতে সাপের ফণার মতো, সাপের যে হুড সে সাপের হুডের মতো। হ্যাঁ, অনেকে বলে যেটা সর্পমণি। তো যারা সাপুড়ে তারা এরকম আহ, মানুষকে ঠকিয়ে বা ধোকা দিয়ে বলে যে এটা হলো সর্পমণি, এটা তোমরা ব্যবহার করলে অনেক রোগের থেকে মুক্তি পাবা, কিন্তু এটা আসলে ঠক। তো এটার কোনো নাই, মানে এরকম ভিত্তি নাই যে এরকম অনেক ওষুধে এটা ব্যবহার করা হয়। এটা সাপুড়েরা এটা আমাদেরকে ঠকায়। জি স্যার। তো ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে স্যার একটা কোশ্চেন। বলো। স্যার শ্বাসের ব্যাপারটা একটু আরেকবার বলবেন? ও, স্যার শ্বাস। এখন কানেক্ট চলে শ্বাস, গেছে। জি স্যার। আচ্ছা, শ্বাস তো আমরা বলেছিলাম যে আবৃতভোজী উদ্ভিদের ক্ষেত্রে যে আমরা বলেছিলাম যে দিনিশেক হয়, এটা তো বুঝো। জি স্যার। তাহলে দিনিশেক যখন হয় তখন একটা শুক্রাণু গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, মিলিত হয় না? গৌণ নিউক্লিয়াস জি স্যার। কয়টা ছিল? গৌণ নিউক্লিয়াস জি কয়টা স্যার, ছিল? ট্রিপলেট। গৌণ নিউক্লিয়াস কয়টা ছিল? দুইটা। একটা। না, গৌণ নিউক্লিয়াস দুইটা থাকে। আবৃতভোজী উদ্ভিদে গৌণ নিউক্লিয়াস দুইটা থাকে। তাহলে জি দুইটা মানে, স্যার, দুইটা। দুইটা মানে এন আর এন। হ্যাঁ, তারা কিন্তু মিলিত হয় না, কিন্তু পাশাপাশি থাকে, এই জন্য তারা হ্যাপ্লয়েড, গৌণ নিউক্লিয়াস গুলো হ্যাপ্লয়েড। কিন্তু যখন দিনিশেক হয় তখন কি হয়, শুক্রাণুর সাথে গৌণ নিউক্লিয়াস দুইটা মিলিত হয়, হয়ে একটা গঠন তৈরি করে, সেটা হয় ট্রিপ্লয়েড। এই ট্রিপ্লয়েড গঠনটাকে বলছে আমরা এন্ডোস্পার্ম বা শস্য বা শ্বাস বলতে পারি। ঠিক আছে, আবার ঠিক একই রকম যে আমরা এদের ক্ষেত্রে মানে সাইকাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গৌণ নিউক্লিয়াসটা শুক্রাণুর সাথে মিলিত হচ্ছে না। তাহলে গৌণ নিউক্লিয়াস এখন কি অবস্থায় আছে? স্যার হচ্ছে না তো। হ্যাঁ, মিলিত হচ্ছে না, তাহলে হ্যাপ্লয়েড। অবশ্যই হ্যাপ্লয়েড। ট্যাবলেট। তাহলে এই হ্যাপ্লয়েড অবস্থায় থেকে সে কি করছে, এন্ডোস্পার্ম তৈরি করছে। সেই এন্ডোস্পার্ম কি হ্যাপ্লয়েড হবে না ডিপ্লয়েড হবে? অবশ্যই হ্যাপ্লয়েড। জি ট্যাবলেট। স্যার। হ্যাঁ, তাহলে তার এন্ডোস্পার্ম বলো, তার শ্বাস বলো বা তার শস্য বলো, অবশ্যই কি হ্যাপ্লয়েড। এবং এটা কখন তৈরি হচ্ছে, নিষেকের আগে না নিষেকের পরে? নিষেকের আগে। হ্যাঁ, তাহলে এই কথাগুলো ওখানে বলা আছে না, নিষেকের আগে তৈরি হয়। স্যার। হ্যাঁ, বলো। স্যার আপনি যে বললেন না যে শুক্রাণুটা যে হচ্ছে ডিম্বক রন্ধ্রের ভিতর থেকে ঢুকে কিভাবে, ওইটা আরেকবার বলবেন? আচ্ছা, আবার বলছি। মানে ডিম্বক আচ্ছা, নালী দিয়ে। হ্যাঁ, শোনো, এটা হলো পুরুষ উদ্ভিদের মাইক্রোস্পোরফিল। হ্যাঁ, এই মাইক্রোস্পোরফিলে কি আছে? সোরাস আছে, সোরাসে কি আছে? স্পোরাঞ্জিয়াম আছে, স্পোরাঞ্জিয়ামে কি আছে? স্পোমাট্রিকোষ আছে, স্পোমাট্রিকোষ মাসিক বিভাজনে কি তৈরি করলো? মাইক্রোস্পোর বা পুংরেণু তৈরি করলো, তাই না? এখন এই পুংরেণুগুলো স্পোরাঞ্জিয়াম থেকে বের হয়ে যায়, বের হয়ে বাতাসের সাথে ভেসে ভেসে চলে আসে স্ত্রী সাইকাসে, স্ত্রী সাইকাসে মেগাস্পোরোফিল পাই, মেগাস্পোরোফিলে এরকম ডিম্বক পাই, ডিম্বক রন্ধ্রের কাছে এসে পতিত হয় পুংরেণুগুলো। এখন পুংরেণুগুলো ডিম্বক থেকে পুষ্টি নেয়, যার ফলে পুংরেণু পরাগ নালিকা সৃষ্টি করে। পরাগ নালিকাগুলো ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে আর্কিগোনিয়ামে চলে যায়। আর পরাগ নালিকার ভিতরে তৈরি থাকে কে? শুক্রাণু। আর্কিগোনিয়ামের মধ্যে কে তৈরি হয়ে আছে? ডিম্বাণু তৈরি হয়ে আছে। হ্যাঁ, এরপরে জি কি স্যার। হলো, শুক্রাণুগুলো এই পরাগ নালিকা দ্বারা বাহিত হয়ে আর্কিগোনিয়ামের ভিতরে প্রবেশ করে একসময় ডিম্বাণুকে নিষিক্ত করবে।
এবং জাইগোট তৈরি করবে। আর সেই জাইগোট যখন হয়ে গেল তখন ডিম্বকটা আমরা বলবো নিষিক্ত ডিম্বক। আর নিষিক্ত ডিম্বক তৈরি করবে বীজ। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তোমাদের আসলে পড়াতে ভালো লাগে যে তোমরা অনেক প্রশ্ন করো। হ্যাঁ, যত বেশি প্রশ্ন করবা তত টিচারদেরও ভালো লাগে। যে কোনো টিচারকে তুমি যত প্রশ্ন করবা, হ্যাঁ, তোমরা নিজেরাও জানতে পারবা, টিচাররাও বলবে যে না আমার স্টুডেন্টরা পড়াশোনা করতেছে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, আর সবাই সবার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।